আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মহসিনা তাবাসসুম মুনিরা পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আজকে আমরা পড়ব সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ। এর পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম যে কোনগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় ঝিল্লিযুক্ত অঙ্গাণু আর হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। এর মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা দিয়ে শুরু করছি আমরা, এটা হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্রথমটি দিয়েছে আমাদের বইয়ে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু। এই লাইনটা মার্ক করে রাখবে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু। তো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আদি নাম কী ছিল? এর আদি নাম ছিল বায়োব্লাস্ট। আর হচ্ছে বর্তমান যে প্রচলিত নামটি রয়েছে, এই নামটি কে দিয়েছেন? এটা দিয়েছেন হচ্ছে বেন্ডা। এই লাইনটা ইম্পর্ট্যান্ট, যে বেন্ডা মাইটোকন্ড্রিয়ার বর্তমান নামকরণ করেছেন। তো আমরা হচ্ছে এখন মাইটোকন্ড্রিয়ার অংশবিশেষ দেখার জন্য মাইটোকন্ড্রিয়ার চিত্রটি খেয়াল করে দেখব। দেখো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র ক এবং খ। কতে দেখেই তো বোঝা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এর কি রয়েছে? বহিস্তর এবং হচ্ছে অন্তঃস্তর, অথবা এটাকে বলতে পারো বহিঃপ্রকোষ্ঠ অথবা অন্তঃপ্রকোষ্ঠ। খ নং চিত্রে দেখো যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠের অভ্যন্তরে রয়েছে ম্যাট্রিক্স, আর হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠগুলোর মধ্যে যে ভাঁজ রয়েছে, তো এই ভাঁজগুলোকে আমরা বলছি হচ্ছে ক্রিস্টি। আর হচ্ছে এই ক্রিস্টির গায়ে লেগে রয়েছে বৃন্তযুক্ত কণা, এটার নাম হচ্ছে অক্সিজোম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনটা ক্রিস্টি, কোনটা অক্সিজোম, কোনটা ম্যাট্রিক্স। তাহলে হচ্ছে ম্যাট্রিক্স কার অভ্যন্তরে থাকে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠের অভ্যন্তরে থাকে। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে সংজ্ঞাগুলো জানতে হবে যে ক্রিস্টি কাকে বলে। ক্রিস্টি হচ্ছে ভিতরের স্তরটি ভেতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরটি ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। আর ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এটাকে বলা হচ্ছে অক্সিজোম। আর হচ্ছে এই অক্সিজোমের ভিতরে থাকে হচ্ছে এনজাইমগুলা। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে উৎসেচক বা এনজাইম থাকে, এটা কার অভ্যন্তরে থাকে? অক্সিজোমের অভ্যন্তরে থাকে। আর হচ্ছে জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজকে আশা করি পারবে। তো তোমাদের কোশ্চেনে আসে যে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়? তো এটার উত্তর কিভাবে দিবে? যে আমাদের শ্বসনের কয়টা স্তর রয়েছে? 4টি ধাপ রয়েছে। প্রথমটা কি রয়েছে? গ্লাইকোলাইসিস, তারপরে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপরে ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে গ্লাইকোলাইসিস যেটা, এটা হচ্ছে অবাত এবং সবাত শ্বসনের ক্ষেত্রে সাইটোপ্লাজমে ঘটে থাকে। তাহলে গ্লাইকোলাইসিস ঘটে থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। আরও বাকি যে 3টা ধাপ রয়েছে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই 3টি ঘটে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়াতে। এবং শ্বসন চক্রের গুরুত্বপূর্ণ একটা ধাপ রয়েছে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে আমরা জানি টোটাল হচ্ছে শ্বসনে 38 অণু এটিপি উৎপন্ন হয়, এর মধ্যে 24 অণু এটিপি উৎপন্ন হয় এই ক্রেবস চক্রে। এই জন্য যেহেতু ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হচ্ছে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। আর হচ্ছে জীব তার বিভিন্ন কাজে এই শক্তিকে খরচ করে থাকে। ওকে, তারপরে দেখো যে প্রাকেন্দ্রিক কোষ, যেমন আদি কোষগুলোতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষ, দেখো কোন কোন সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা হচ্ছে ট্রাইকোমোনাস এবং হচ্ছে মনোসার কমোনয়েটিস। এই দুটো সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এরপরে আমরা পড়ব হচ্ছে প্লাস্টিড। এটা হচ্ছে কোষের দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু। তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো। বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল, নামটা জেনে রাখতে পারো যে আর্নেস্ট হ্যাকেল 1866 সালে উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড আবিষ্কার করেছেন। আর হচ্ছে প্লাস্টিডের কাজ থেকে আমরা এটার শ্রেণীবিন্যাস করতে পারবো। যে দেখো, প্লাস্টিডের প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদদেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। এর মধ্যে খাদ্য প্রস্তুত করে যেটা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য প্রস্তুত করে। খাদ্য উদ্ভিদদেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এবং এই খাদ্যকে সঞ্চয় করে রাখে হচ্ছে লিউকোপ্লাস্ট। দেখেছো, প্লাস্টিডের 3টা প্রধান কাজ থেকে আমরা হচ্ছে প্লাস্টিডকে শ্রেণীবিন্যাস করতে পারছি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য প্রস্তুত করছে, ক্রোমোপ্লাস্ট উদ্ভিদদেহকে বর্ণময় করছে, লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করছে, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। ওকে, এরপরে আমরা জানবো হচ্ছে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে ডিটেইলসে, যে কি আছে এখানে। দেখি চলো, যে সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় হচ্ছে
ক্লোরোপ্লাস্ট, পাতা, কুচিকাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। এরপর আমরা দেখব হচ্ছে একটা প্লাস্টিডের অভ্যন্তরে কি কি থাকে, যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে প্লাস্টিডের অভ্যন্তরে খাদ্য প্রস্তুত হয়। এর আগে আমাদের দেখতে হবে হচ্ছে প্লাস্টিডের অভ্যন্তরে কি কি থাকে। দেখো, প্লাস্টিডের সবচেয়ে বাইরে থাকে হচ্ছে বহিস্তর, ভিতরে থাকে অন্তঃস্তর, লাইক মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট ছিল, তেমনি প্লাস্টিডও 2 স্তর বিশিষ্ট। এরপরে দেখো তার অভ্যন্তরে কি রয়েছে, অন্তঃস্তরের অভ্যন্তরে ম্যাট্রিক্স। দেখেছো, এইটুকু কি মাইটোকন্ড্রিয়ার মতোই না? এরপরে কি আছে দেখো তো, রয়েছে গ্রানাম। একটাকে নির্দেশ করেছে, এই জন্য এটাকে বলেছে গ্রানাম। সবগুলো যদি নির্দেশ করতো তাহলে এটা হয়ে যেত গ্রানা। আর হচ্ছে ল্যামেলি, যেটা দিয়ে হচ্ছে একটা গ্রানাম আর একটা গ্রানাম সংযোগ স্থাপন করেছে, এটা হচ্ছে ল্যামেলাম। তারপরে হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এই যে কোনো একটা গ্রানামকে বলা হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। তার মানে কি 5-6টা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম তৈরি করে। আর হচ্ছে অনেকগুলো গ্রানাম মিলে গ্রানা তৈরি হয়। আর হচ্ছে 2টি গ্রানাম একে অপরের সাথে কার দ্বারা যুক্ত থাকে, ল্যামেলাম দ্বারা যুক্ত থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা বুঝবো যে কিভাবে ক্লোরোফিলে খাদ্য প্রস্তুত হয়। দেখো, যে প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে, এই যে গ্রানাম যে অংশটা রয়েছে এটাতে হচ্ছে সূর্যের আলোটা পড়ে। এটা কি করে, যখন পাতাতে সূর্যের আলোটা পড়ে এই গ্রানাম অংশটা সূর্যালোকে আবদ্ধ করে থাকে। আমরা তো জানি যে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তাহলে এই যে সৌরশক্তিকে এই গ্রানাম অংশটা পরবর্তীতে হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, এই আবদ্ধ সৌরশক্তি। তারপরে যে সৌরশক্তিটা আবদ্ধ হলো স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি। এই যে স্ট্রোমাতে থাকে হচ্ছে অনেক উৎসেচক বা এনজাইম। তো স্ট্রোমাতে যে উৎসেচক সমষ্টি রয়েছে এগুলা, আর হচ্ছে বায়ু থেকে নাকি কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কি তৈরি করে থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরল শর্করা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যেটা জানতে হবে, এটা হচ্ছে প্লাস্টিডে শুধুমাত্র ক্লোরোফিল থাকে, এই জন্য পাতাকে হচ্ছে সবুজ দেখায়। এছাড়া ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। তাহলে দেখো এটা হচ্ছে ব্যতিক্রম যে প্লাস্টিডে ক্যারোটিনয়েডও থাকে। ওকে, এরপরে আমরা যেটা জানবো হচ্ছে ক্রোমোপ্লাস্টের বর্ণ কেমন হয়, ক্রোমোপ্লাস্টের কাজ কী। দেখো, ক্রোমোপ্লাস্টে থাকে হচ্ছে, প্লাস্টিডে থাকে হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থো উচ্চারণ করতে গেলে আমাদের এরকম একটা কথা, আমাদের ফিল হচ্ছে না, এরকম যে জ্যান্থোফিল। তো এই থেকে আসছে হচ্ছে হলুদ। তারপরে মনে রাখবে হচ্ছে ক্যারোট থেকে আসছে হচ্ছে ক্যারোটিন। দেখো ক্যারোটের কী কালার, গাজরের কী কালার থাকে, কমলা না? তো এটা থেকে আসছে হচ্ছে কমলা রঙ। তারপরে আসে হচ্ছে ফাইকো এরিথ্রিন, যেটার বর্ণ হচ্ছে লাল। তো তোমরা সবসময় মনে রাখবে যে যেখানে অ্যারিথ্রো কথাটা পাবে, এই অ্যারিথ্রো কথাটার মানে হচ্ছে লাল, কারণ আমাদের হচ্ছে রেড ব্লাড সেল বা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। তো এটা থেকে আসছে হচ্ছে এই এরিথ্রিনটা। তো এই এরিথ্রো কথাটা যেখানে পাবে এটা হচ্ছে লাল, আর সায়ানো কথাটা যেখানে পাবে এটাকে বোঝায় হচ্ছে নীল। রঙিন ফুল, পাতা, গাজরের মূলে এদের পাওয়া যায়। মূলকে আকর্ষণীয় করে পরাগায়নে এরা সাহায্য করে থাকে। তো তোমাদের কোশ্চেনে আসতে পারে, মানে নর্মালি উদ্ভিদের মূলে থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট। উদ্ভিদের মূলে কি থাকে, লিউকোপ্লাস্ট থাকে, যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদিতে। বাট গাজরের মূলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তোমরা খেয়াল করে দেখবে যে গাজরের মূল হচ্ছে কমলা বর্ণের হয়ে থাকে, তো এখানে থাকে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এরপরে যেটা জানতে হবে এটা হচ্ছে লিউকোপ্লাস্টের কোনো রঞ্জক থাকে না, এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন। আর হচ্ছে যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জননকোষ, সেখানে এদের পাওয়া যায়। এদের কাজ হচ্ছে এরা খাদ্য সঞ্চয় করে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে এখানে যে আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। এটা থেকে অনেকবার এমসিকিউ এসেছে। এখন আমরা পড়বো হচ্ছে গলজি বস্তু সম্পর্কে। এর আগে আমরা হচ্ছে দেখে নেব যে গলজি বস্তু আসলে দেখতে কেমন। দেখো তো, যে গলজি বস্তুর লম্বা লম্বা যে তারেগুলো খেয়াল করে দেখতেছো, এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। আর হচ্ছে সিস্টার্নির প্রান্তগুলোতে, যেমন আদি প্রান্ত অন্ত প্রান্তে হচ্ছে এটা গোলাকার হয়ে এসেছে, এটাকে বলা হয় হচ্ছে ভ্যাসিকল বা থলির মতো দেখতে না, ভ্যাসেল বা ভ্যাসিকল। এটা হচ্ছে থলির মতো দেখতে না কাইন্ড অফ, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ক্ষুদ্র ভ্যাসিকল। এছাড়া সিস্টার্নি ব্যতীত যে ভ্যাসিকলগুলো রয়েছে এগুলাকে বলা হয় হচ্ছে বৃহৎ ভ্যাসিকল। আর হচ্ছে গলজি বস্তু সম্পর্কে তোমাদের যেটা জানতে হবে, এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। গলজি বস্তুকে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশ কী করে, গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে না, তেমনি হচ্ছে গলজি বস্তু কী করে, তোমার যে খাদ্যবস্তুগুলো রয়েছে বা হচ্ছে বর্জ্য পদার্থ রয়েছে কোনটা কোন দিকে যাবে, তো হচ্ছে তার গতিপথগুলো নির্দেশ করে দেয় যে এটা হচ্ছে এই দিকে যাবে, এটা হচ্ছে এই দিকে যাবে। তো এরকম গলজি বস্তু হচ্ছে গতিপথ নির্দেশ করে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ট্রাফিক পুলিশ। তো দেখো এরপরে আমরা যেটা জানবো এটা হচ্ছে গলজি বস্তুকে পাওয়া যায় প্রধানত প্রাণীকোষে। এরপরে জানবো হচ্ছে এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। উৎসেচক মানে হচ্ছে এনজাইম, তো এনজাইমের হচ্ছে লাইসিস ঘটে থাকে এখানে, এটাই বুঝাইছে। লাইসিস মানে হচ্ছে ভাঙন বা বিয়োজন। ওকে, এটা হচ্ছে প্রোটিন সঞ্চয়ে মাঝে মাঝে সাহায্য করে, বিপাকীয় কাজে সাহায্য করে থাকে। তো এরপরে যেটা জানবো এটা হচ্ছে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখান থেকে জানবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে স্মুথ বা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা রয়েছে হচ্ছে রাফ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখবো হচ্ছে ছোট ছোট বৃন্তযুক্ত রাইবোজোমের মতো দেখা যায়, তো ছোট ছোট রাইবোজোম থাকে, তো ওইটাকে বলা হয় হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই অমসৃণ রাইবোজোমযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে থাকে। এটা জাস্ট আগায় রাখতে পারো যে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে। তো এরপরে জানতে হবে হচ্ছে আমাদের কোষ গহ্বর সম্পর্কে। সাইটোপ্লাজমের মধ্যে যে আপাত ফাঁকা স্থান থাকে এটাকে বলা হয় হচ্ছে কোষ গহ্বর। তো সংজ্ঞাটা চাইলে তোমরা পড়তে পারো, এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এই লাইনটা গুরুত্বপূর্ণ যে কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, আর প্রধান কাজ হচ্ছে কোষরস ধারণ করা। আর হচ্ছে প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, যদি থাকে তাহলে আকারে ছোট হয়। এরপরে আমরা যেটা জানবো এটা হচ্ছে লাইসোজোম সম্পর্কে। লাইসোজোম হচ্ছে একস্তর বিশিষ্ট একটা কোষীয় অঙ্গাণু। তো লাইসোজোমের অভ্যন্তরে থাকে হচ্ছে উৎসেচক বা এনজাইমগুলো। আচ্ছা, তো এগুলার কাজ কি আমাদের জানতে হবে, বা লাইসোজোমেরই কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে আমাদের কোষকে বা আমাদের দেহকে জীবাণুর হাত থেকে রক্ষা করা। ধরো যে এমন হয় যে অনেক সময় আমাদের দেহে খাদ্য অভাব দেখা যায়, যেমন রোজার সময় আমাদের দেহে খাদ্যের অভাব দেখা দেয় না। আবার এমন হয় যে আমাদের দেহে যদি কখনো অক্সিজেনের অভাব হয়, তখন কি হয়, লাইসোজোমের ভিতরে রয়েছে অনেক সক্রিয় এনজাইম বা উৎসেচকগুলো, এগুলো হচ্ছে লাইসোজোমের পর্দাকে ভেদ করে বাইরে বের হয়ে আসে যখন কোষের দেহে আমাদের হচ্ছে এরকম অক্সিজেনের অভাব দেয় বা হচ্ছে খাদ্য অভাব দেখা যায়। তখন কি হয়, এই লাইসোজোমের এনজাইমগুলো যেগুলো আছে এরা হচ্ছে কোষের আশেপাশের যে অঙ্গাণুগুলো আছে বা হচ্ছে কোষ যে আছে আশেপাশে যে কোষগুলো আছে, তো ও কোষগুলোকে হচ্ছে ভক্ষণ করা শুরু করে ফেলে। তো লাইসোজোম তাহলে কি করছে, আমার নিজের দেহের কোষগুলোকেই ভক্ষণ করছে না, এই জন্য লাইসোজোমকে বলা হয় হচ্ছে অটোফেগি অর্গান। শেষ। অটোফেগি মানে কি, যে নিজেকেই ভক্ষণ করছে। আর হচ্ছে লাইসোজোমের কাজ আছে, এটা পড়ে ফেললেই হয়ে যাবে। এরপরে আমরা পড়বো হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দেখো আমরা ঝিল্লিযুক্ত যে অঙ্গাণু ছিল আমাদের বইয়ে পড়া শেষ, এরপরে আমরা চলে আসবো হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে। প্রথমেই রয়েছে কোষ কঙ্কাল। এটা থেকে যেটা জানতে হবে এটা হচ্ছে কোষ কঙ্কাল কী কী দ্বারা গঠিত থাকে। গঠিত থাকে হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দ্বারা। আর হচ্ছে উদাহরণ কী কী আছে, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের তন্তুর উদাহরণ। আর রাইবোজোম থেকে যেটা মনে রাখবে এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই পাওয়া যায়। তারপরে হচ্ছে যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে একটা ঝিল্লিবিহীন পর্দা, যেটা সবাই ভুল করে, যে অনেকেই হচ্ছে লাইসোজোম পড়েছে, তারপর হচ্ছে পারঅক্সিজোম, অক্সিজোম এগুলোও রয়েছে, যদিও এখানে নেই, এগুলো এইচএসসিতে জানতে পারবে। আর হচ্ছে রাইবোজোম, এটা শেষেও যেহেতু জোম আছে, তো অনেকেই কী করে যে যখন তোমাদের কোশ্চেনে আসে যে যে বলো নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, তো ওখানে থাকে হচ্ছে রাইবোজোম, আরও হচ্ছে পারঅক্সিজোম, অক্সিজোম, লাইসোজোম। তো তোমরা কী করে হচ্ছে তখন যেটা চিনো না, যেমন ধরো পারঅক্সিজোম বা হচ্ছে অক্সিজোম, ওগুলাতে দাগিয়ে ফেলো, ভুলেই যাও যে রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো এটা হচ্ছে মনে রাখবে যে রাইবোজোম এবং সেন্ট্রোজোম, এদের শেষে জোম থাকা সত্ত্বেও এই দুইটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু, এদের কোনো ঝিল্লি নেই। আর হচ্ছে এটার প্রধান কাজকে এটা মনে রাখতে হবে, রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা। আর এটা থেকে কিছু জানতে হবে না। এরপর আমরা পড়বো হচ্ছে সেন্ট্রোজোম। দেখো চিত্র খেয়াল করে দেখো, সেন্ট্রোজোম, জোম মানে হচ্ছে কিছু সমষ্টি, যেমন সেন্ট্রোজোম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলের সমষ্টি। অনেক সময় অনেকেই ভুল করো যে সেন্ট্রিওলের ভিতরে সেন্ট্রোস্ফিয়ার ছিল নাকি সেন্ট্রোজোমের ভিতরে সেন্ট্রিওল ছিল। তো এটা একটু মনে রাখতে হবে। দেখা হচ্ছে সেন্ট্রোজোমের ভিতরে থাকে সেন্ট্রোস্ফিয়ার, স্ফিয়ার মানে কি ক্ষেত্র না, তো সেন্ট্রোস্ফিয়ার। আর হচ্ছে সেন্ট্রিওল, এটা হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য।
এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন। যেমন আমরা পড়েছি কোষ প্রাচীর, কোষ গহ্বর, এগুলা হচ্ছে সব উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, বাট সেন্ট্রোজোম হচ্ছে আমাদের প্রাণী কোষের বৈশিষ্ট্য। এরপরে যেটা জানতে হবে, এটা হচ্ছে সেন্ট্রিওল কাকে বলে। এটা হচ্ছে নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, একে বলা হয় সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে বলা হয় সেন্ট্রোজোম। আমাদের পরীক্ষায় অনেক সময় হচ্ছে এই সেন্ট্রোজোমের কাজগুলো আসে, যে কী কী কাজ করে থাকে সেন্ট্রোজোম। এরা হচ্ছে কী করে থাকে দেখো তো, এস্টার রে তৈরি করে থাকে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও হেল্প করে থাকে, আবার হচ্ছে ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে থাকে। যে শুক্রাণুর যে ফ্লাজেলা আছে, ধরো যে এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে শুক্রাণুর হেড পার্ট, এটা নেক পার্ট, আর এটা হচ্ছে লেজ বা টেইল। তো এখানে হচ্ছে এই টেইল বা ফ্লাজেলা সৃষ্টিতে হেল্প করে হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। চলে আসি হচ্ছে নিউক্লিয়াসে। তো হচ্ছে এখান থেকে যেটা জানতে হবে হচ্ছে নিউক্লিয়াসের চিত্রটা আঁকানো শিখতে হবে। এটা আমরা ক্লাস 8-এই পড়েছি যে নিউক্লিয়াস দেখতে কেমন হয়, আর হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে কী কী থাকে এটা আমরা জানবো। এরপর আমাদের এখান থেকে জানতে হবে হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যাটা, যা জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে কী কী থাকে, প্রথমে থাকে হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, কোনো কিছুর একটা আবরণী তো প্রথমে থাকবে, তাই না? দেখো নিউক্লিয়ার ঝিল্লি কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে, 2 স্তর বিশিষ্ট হয়ে থাকে। আর হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লির যে কাজগুলো রয়েছে এগুলো একটু পড়বে, এটা হচ্ছে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। এরপর আমাদের জানতে হবে হচ্ছে নিউক্লিয় প্লাজম সম্পর্কে। তো এটাও দেখো আমাদের প্রোটোপ্লাজমের মতোই জেলির মতো বস্তু, এটা দেখেছো। তো এটা হচ্ছে কেন্দ্রিকা রস বা নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজমে কী কী থাকে একটু জেনে রাখবে। এরপর জানতে হবে হচ্ছে নিউক্লিওলাস, এটা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে একটা গোলাকার বস্তু যাকে বলে নিউক্লিওলাস বা কেন্দ্রিক অণু। তারপরে হচ্ছে কাজ হচ্ছে এটা রাইবোজোম সংশ্লেষ করে থাকে। তারপরে হচ্ছে ক্রোমাটিন জালিকা। তো এখান থেকে আমাদের হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাটা বা ক্রোমাটিনের সংখ্যাটা শিখতে হবে। আর হচ্ছে বা ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম কাকে বলে এটা জানবে। আর ক্রোমোজোমকে কি বলা হয়ে থাকে, বংশধারা বহনকারী বস্তু। বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করাই হচ্ছে ক্রোমোজোমের কাজ। আর আমরা হচ্ছে ক্রোমোজোমের চিত্রটা শিখে ফেলবো, তাহলেই হয়ে যাবে, এখান থেকে আর কিছু লাগবে না।